হ্যালো বন্ধুরা, অবিকল্প ইউটিউব চ্যানেলে আবারও আমি চলে এলাম। আমরা আজকে শুরু করব আমাদের প্রথম গল্প। আজকের গল্প টাইপরাইটার, লেখক অধীর সিংহ। রমাপতিবাবু রোজ নিয়ম করে সকালে এসে ধূপ জ্বালার পর প্রথমেই এই বাক্যটি টাইপ করেন: দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। তারপর চেক করেন সব লেটার ঠিক মতো আসছে কিনা। কিন্তু আজ যেন মেশিনের মুড খারাপ। তা না হলে QYCKK কি করে টাইপ হয়? তার বড় আদরের রেমিংটন টাইপরাইটারটা এইভাবে ভুল টাইপিং পারতপক্ষে করে না। রমাপতিবাবু পকেট থেকে নরম রুমাল বের করে সযত্নে টাইপ অক্ষরগুলো মুছিয়ে দিয়ে আর একবার টাইপ করলেন। না, এবার QUICK এসেছে। ব্যাংশাল কোর্টের এফিডেভিট বলে কথা। অনেক দিনের পুরনো ক্লায়েন্ট, সকাল 12টার মধ্যে ফাইল করতে হবে, জামিনের ব্যাপার আছে। 10 পাতার টাইপ, হাতে মাত্র আর 8 ঘন্টা সময়। নতুন স্পুলটা কেন যে লাগছে না। আবার চেষ্টা করতেই অবশ্য লেগে গেল। কম বয়স হলো এগুলোর। সেই 80 সাল থেকে 20 বছরেরও বেশি সময় ধরে এই মেশিন রমাবাবুর সঙ্গী। তখন তার কাছে ক্লায়েন্টের ভিড় লেগেই থাকত। সকাল থেকে সন্ধে কাজে ডুবে থাকতেন। মাঝে মাঝে জজ সাহেবদের ডাক আসতো। ডিকটেশন দিতেন তারা তাদের চেম্বারে বসে, আর রমাবাবু টাইপ করে যেতেন। মেশিন যেন কথা বলতো তার হাতে, কখনো হেসে, কখনো বা ঝড় তুলে। ছকছকে কালো অক্ষরগুলো যেন এক একটা মণিমাণিক্য। সেই তখন থেকেই এই রেমিংটন তার সুখ দুঃখের বন্ধু। সংসারের দায়িত্ব সামলাতে এই সেকেন্ড হ্যান্ড টাইপরাইটারই ছিল তার একমাত্র ভরসা। খুব কমই সে ধোঁকা দিয়েছে। আসলে তার সঙ্গে সঙ্গে টাইপরাইটারেরও যে বয়স বাড়ছে সেটা বোধহয় উনি ভুলতে বসেছিলেন। আজকাল ছাপার অক্ষরগুলো কেমন যেন ধেবড়ে যাচ্ছে। অবশ্য তার এতদিনের অভিজ্ঞতা থেকে তিনি জানেন যে টাইপিং এর চেহারা অনেকটা নির্ভর করে নিজেদের মুডের উপর। তুমি যে মুডে কিবোর্ডে আঙুল ছোঁয়াবে সেটাই ফুটে উঠবে তোমার টাইপিং এর অক্ষরে। তিনি যখনই ব্যাংশাল কোর্টে বসতে আরম্ভ করলেন তখন তার বয়স 30 পেরিয়ে গিয়েছে। তারপর কত নতুন টাইপিস্ট টাইপরাইটার নিয়ে বসেছেন তার পাশে, কিন্তু তাদের টাইপিং ক্লায়েন্টের 2-3 বার কারেকশন করতে হয়। এখনো নির্ভুল ইংরেজি টাইপিং এর জন্য রমাপতিবাবুর চুরি মেলা ভার। প্রথম প্রিন্টই ফাইনাল, ক্লায়েন্টের সময় বাঁচে আর রমাপতিবাবুর কাগজ। কই রমা, হলো আমার এফিডেভিট টাইপ? কোর্টের সময় তো হয়ে এলো। উকিলবাবু এসে তাড়া লাগলেন। ব্যাস আর 3 পাতা, আপনি ক্যাশে চালান কাটুন, আমি ভেতরে পৌঁছে দিচ্ছি। রমাপতি তাকে অভয় দিলেন। সেদিন সত্যিই রমাবাবুকে এফিডেভিট হাতে নিয়ে ভেতরে দৌড়তে হয়েছিল। 12টা বেজে 10 হয়ে গিয়েছিল। উকিলবাবু মুখের উপর বলে দিয়েছিলেন, আপনাকে দিয়ে আর চলবে না। রমাপতিবাবু ক্ষণিকের জন্য থমকে গিয়েছিলেন। ওই তো আপনার ডান দিকে বসে সম্বিত কি দারুণ ফন্টে টাইপ করে। যদিও সে ল্যাপটপে করে, কিন্তু দারুণ ফাস্ট কাজ করে। অল্প বয়সী উকিলরা মস্করা করে, কাকু বসে যান এবার, আমাদের লোকজন কাজ করুক, তারা অনেক বেশি কাজ কম সময়ে করে দেবে। আপনি ছাড়ুন আপনার ওই মানধাতা আমলের টাইপরাইটার মেশিন। রমাপতিবাবু ওদের একদম পাত্তা দেন না, কারণ তিনি জানেন বিশুদ্ধ ইংরেজি টাইপিং এর তার ধারে কাছে এখনো কেউ নেই। সম্বিতের খবরটা কিন্তু তাকে বেশ ভাবিয়ে তুলল। লালবাজারের বাইরেও কারা নাকি ডেস্কটপ কম্পিউটার লাগিয়ে টাইপ করা শুরু করেছে। সেখানে ইংরেজি বানান ভুল হলে লাল দাগ আসছে,
আর কি একটা বোতাম টিপলে শুদ্ধ ইংরেজিটা চলে আসছে। খুব তাড়াতাড়ি ভালো টাইপ হচ্ছে। প্রথমে তিনি এটা মানতে চাননি। এ কি মেশিন না জ্যান্ত মানুষ? ছেলেবেলায় অনেক অসুবিধের মধ্যে লেখাপড়া করে ইংরেজি শিখেছেন, আর একটা মেশিন ঠিক সেই কাজ করে দেবে? সেদিন তাই নিজের চোখে দেখতে গিয়েছিলেন। একটা বানান ভুলে ভরা ইংরেজি টাইপ দিয়েছিলেন ওই কম্পিউটারে টাইপ করা ছেলেটিকে। আশ্চর্য ব্যাপার, ভুলগুলো প্রায় শুদ্ধ করে মেশিন টাইপ করে দিল। রমাপতিবাবু থ মেরে ফুটপাতে দাঁড়িয়েছিলেন। মানুষের তাহলে আর বেশি জানার দরকার নেই। কাকা, এটাকে MS ওয়ার্ড সফটওয়্যার বলে। আমেরিকার বিল বাবু বানিয়েছেন। শুনেছি তিনিও এক ইংরেজ। তিনি কি ইংরেজি জানেন না? অত খাটাখাটনির কিছু নেই, কাজ হলেই হলো। আপনার কাজ সফটওয়্যার করে দেবে। রমাপতিবাবু সেদিন নিঃশব্দে দোকান থেকে বেরিয়ে এসেছিলেন। মানুষের বিকল্প এসে গিয়েছে। এরপর আর কেউ লেখাপড়াও শিখতে চাইবে না। জীবনটা আর হার্ড নেই, সফট হয়ে গিয়েছে। আজকাল তার খরিদ্দারও বেশ কমে এসেছে, হাতে গোনা যায়। তবে হ্যাঁ, জজ সাহেব কিন্তু কোনো গুরুত্বপূর্ণ রায় ঘোষণার আগে তাকেই ডেকে পাঠান। কার্বন লাগিয়ে 2 কপি রায় রমাপতির মেশিন থেকে না পেলে তিনি সন্তুষ্ট হন না। তাছাড়া তিনি জানেন টাইপরাইটারের টাইপ থাকবে গোপনীয়, গোনাগুন্তি কপি, রাতারাতি বাইরে চলে যাবে না। এক একদিন আবার উল্টো হয়ে যায়। সেদিন অনেকটা সময় ধরে লোডশেডিং চলছিল। বাজারের কম্পিউটার তাই বন্ধ। সকলেই আবার রমাপতির শরণাপন্ন। তবুও মনে মনে তিনি বুঝতে পারছিলেন যুগ বদলাচ্ছে। আজকাল লোকে কাগজই ছুঁতে চায় না। পেপারলেস অফিস হবে, চিঠি না লিখে মেল করতে হবে। সেদিন সকালে অবশ্য লোডশেডিং ছিল না, কিন্তু কাজ সেরকম কিছু নেই বলে টাইপরাইটারে মাথা রেখে বোধহয় ঘুমিয়েই পড়েছিলেন রমাপতিবাবু। মনে হলো কেউ বুঝি তাকে ডাকছে। চোখ খুলে তাকালেন। তাই তো, সামনে একজন 24-25 বছরের মেয়ে দাঁড়িয়ে। মেয়েটি তাকে বলল, কাকু, একটা সিভি টাইপ করে দেবেন? রমাপতিবাবু একটু অবাকি হলেন। এ তল্লাটে সবাই বায়োডেটা টাইপ করায়, সিভি কিভাবে লিখতে হয় বোধহয় অনেকেই জানে না। টাইপ করা তো দূরের কথা। কাকু, সত্যি কথা বলতে কি, সিভি আমি কোনোদিনও লিখিনি। আর এখানে আশেপাশে যারা বসে আছেন তারা কেউ সিভি কি জানেন না। তাই তারা টাইপ না করে আপনাকে দেখিয়ে দিলেন। রমাপতিবাবু তাকে অভয় দিয়ে বললেন, সিভি টাইপ করে দেব, তুমি তোমার বায়োডেটা দাও। আসলে এটা একটা ল্যাটিন কথার শর্ট ফর্ম, কারিকুলাম ভিটে। এর মানে বোঝায় তোমার জীবনের যাত্রাপথ। বায়োডেটার চেয়ে অনেক ডিটেইলে লিখতে হয়, বিশেষ করে সেই সব সময়ের কথা যখন তুমি চাহিদা অনুযায়ী বিশেষ বিশেষ কাজের অভিজ্ঞতা অর্জন করেছো। মেয়েটি পাশে রাখা প্লাস্টিকের চেয়ারে বসে ব্যাগ থেকে একটা কাগজ বের করে দিল। কাকু, আমি বুঝতে পেরেছি। এবার আপনি যদি সব সাজিয়ে টাইপ করে দেন তাহলে ভালো হবে। রমাপতিবাবুর চোখ গেল মেয়েটির কাঁধে ঝোলানো ব্যাগটির দিকে। তোমার কাঁধে ওটা কি? ওটা ল্যাপটপ, কোলের উপর রাখা যায়। মেয়েটির সংক্ষিপ্ত উত্তর। তাহলে তুমিই তো ওতে টাইপ করে নিতে পারতে। রমাপতিবাবুর মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা। আমি ঠিক ওই কথাই আপনাকে বলতে চেয়েছিলাম। আপনি যদি এতে টাইপ করে দেন, আমি তাহলে এটা সঙ্গে সঙ্গে মেল করে পাঠিয়ে দেব। করে দেবেন কাকু? মেয়েটির কথা শুনে তিনি আর মেশিনে কাগজ লাগালেন না। এই কম্পিউটার নিয়ে রমাপতিবাবুর অনেক কৌতূহল আর জিজ্ঞাসা ছিল। তাই আজ এক কথায় রাজি হয়ে গেলেন, তার প্রাণের টাইপরাইটারের প্রতিদ্বন্দ্বী কম্পিউটারে কাজ করতে। আমি কি পারবো এতে টাইপ করতে? রমাপতিবাবু বললেন। মেয়েটি আগ্রহ নিয়ে বলে উঠল, একটু দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি আগে, তারপর নিশ্চয়ই পারবেন। টাইপরাইটারের মতোই লেটারগুলো সাজানো আছে।
বেসিক্যালি খুব একটা তফাৎ নেই। রমাপতি বাবুর টেবিলে রাখা টাইপরাইটারটি সরিয়ে দিয়ে ল্যাপটপ খুলে অন করলো মেয়েটি। তোমার নাম কি মা? কোথায় থাকো? রমাপতি বাবুর মেয়েটিকে ভালো লেগে গেল। কাকু, আমি প্রিয়া, কাছেই থাকি, ধর্মতলায়। চাকরির খোঁজে অ্যাপ্লিকেশন পাঠিয়ে যাচ্ছি, আর খরচ চালানোর জন্য বাড়িতে বাড়িতে গিয়ে কম্পিউটার শেখাই মেয়েদের। শুনে বেশ ভালো লাগলো রমাপতি বাবুর। কিছুক্ষণ খুঁটিয়ে দেখার পর ল্যাপটপের কিবোর্ড আর টাইপরাইটারের মধ্যে বিশেষ ফারাক চোখে পড়ল না। QWERTY ভাবেই 3 লাইন সাজানো, ক্যাপস লক, শিফট সবই আছে মোলায়েম প্রেস সুইচে, টাইপরাইটারের মতো শক্ত লিভারে নয়। নেই এন্ড কি, হোম কি। ডিলিট জিনিসটা খুব মজার। পছন্দ না হলে টকাশ করে হাফিস করে দাও, আবার নতুন ভাবে লেখো। রমাপতি বাবু মনে সাহস আনলেন। প্রথমে টাইপ করলেন তার সেই চিরাচরিত লাইন, দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। দু একবার প্র্যাকটিস করতেই ব্যাপারটা কাজ চালানোর মতো অবস্থায় চলে এলো। অবশ্য প্রিয়ার প্রত্যক্ষ সাহায্যে। অক্ষরের সাইজ এতে সহজে ছোট বড় করা যায়। মেয়েটি করে দেখিয়ে দিল। কিবোর্ড তো নয়, যেন ফুলের পাপড়ি। প্রিয়ার তত্ত্বাবধানে রমাপতি বাবু টাইপ করে ফেললেন সিভি। এরপর প্রিয়া ডেটা কার্ড লাগিয়ে সেটি অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় মেল করে দিল। কাকু, খুব ভালো সিভি হয়েছে। সত্যি হয়েছে মা? সত্যি, এত ভালো সিভি লিখে দিয়েছেন, চাকরিটা পেলে আমি নিজে এসে আপনাকে মিষ্টি খাইয়ে যাব। প্রিয়া সব গুছিয়ে নিয়ে উঠে পড়ল। প্রিয়া চলে যাওয়ার পর তিনি সেদিকে তাকিয়ে অনেকক্ষণ বসে থাকলেন। টাইপরাইটারটা তখনও নিচে নামানো। ল্যাপটপকে জায়গা দিতে তাকে নামাতে হয়েছে। মেয়েটি তার মোবাইল নাম্বার লিখে দিয়ে গিয়েছে। রমাপতি বাবুর মেয়ে বিদুষীর বয়সী হবে প্রিয়া। বিদুষী বিয়ের পর ইউএসএ চলে গিয়েছে বরের ঘর করতে। কয়েক বছর অন্তর অন্তর শীতকালে 2-1 দিনের জন্য কলকাতায় আসে। অবশ্য মাঝে মাঝে রাতে ল্যান্ডলাইনে ফোন করে খোঁজ খবর নেয়। কিন্তু গত বছর তার স্ত্রী মারা যাওয়ার পর বড় একলা হয়ে পড়েছেন রমাপতি বাবু। সংসারের কিছুই জানেন না তিনি। কোনো রকমের চালে ডালে সেদ্ধ করে খাওয়াটা হয়ে যায়। তাই মাঝে মাঝে খুব অসহায় মনে হয় নিজেকে। সেদিন দুপুরে জজ সাহেব ডেকে পাঠালেন। বললেন, দিল্লিতে ডিরেক্টর জেনারেলকে মেল করে একটা লিগাল ওপিনিয়ন দিতে হবে। জজ সাহেব ফ্যাক্স করার কথা ভাবছেন। এই কম্পিউটার তিনি ব্যবহার করতে চান না। কনফিডেন্সিয়াল ওপিনিয়ন অন্য কেউ জেনে যেতে পারে। রমাপতি বাবু জজ সাহেবকে অবাক করে দিয়ে বললেন, না স্যার, আপনি দিল্লিতে মেল করতে পারেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। রমাপতি বাবু জজ সাহেবের চেম্বার থেকে প্রিয়াকে ফোন করে ডাকলেন। প্রিয়া কাছেই কোথাও ছিল, চলে এলো তাড়াতাড়ি। টাইপ প্রিয়াই করলো ল্যাপটপে। রমাপতি বাবু নিজে কারেকশন করে দিল। মেল হয়ে গেল, আর আধ ঘন্টার মধ্যেই জবাব চলে এলো। সেটা থেকে রমাপতি বাবু টাইপরাইটারে টাইপ করে দিলেন 2 কপি। ল্যাপটপের মেল ডিলিট করে দিল প্রিয়া। জজ সাহেব খুব খুশি হলেন। বললেন, প্রিয়ার চাকরির জন্য তিনি চেষ্টা করবেন। জজ সাহেবের ঘর থেকে বেরিয়ে এসে প্রিয়া খুব উচ্ছ্বসিত। রমাপতি বাবুর হাত ধরে সে বলে উঠল, কাকু, তুমি আমার খুব উপকার করলে। রমাপতি বাবু হেসে বললেন, না মা, কিছুই তো হয়নি এখনো। তবে হ্যাঁ, তুমি আর তোমার ল্যাপটপ মিলে জজ সাহেবকে ইমপ্রেস করেছো দারুণ ভাবে। চলো চা খাওয়া যাক। রমাপতি বাবু কাছেই ফুটপাতের দিকে এগোচ্ছিলেন। প্রিয়া তার হাত টেনে বলল, চলো না কাকু, ওই মিষ্টির দোকানে, খুব খিদে লেগেছে। রমাপতি বাবু আর প্রিয়া সেদিন দোকানে বসে লুচি, আলুর দম, মিষ্টি আর চা খেলেন। প্রিয়া জোর করে নিজে দাম দিল। রমাপতি বাবু এবার সাহস করে বলে ফেললেন, মা, তুমি আমাকে শেখাবে কম্পিউটার? তুমি শিখবে? কোথায় আসতে হবে বলো? প্রিয়া খুব উচ্ছ্বসিত। আমার ভাড়া বাড়ি ওই মৌলালিতে। তুমি সকালে বা রাতে যেমন সুবিধা হয় আসতে পারো।
ঠিক আছে কাকু, আমি পরশু সন্ধেবেলায় 6টা নাগাদ আসছি। তুমি একটু দেরি করে এসো, এখানকার কাজ গোটাতেই আমার 6টা বেজে যায়। তুমি 7টায় আসতে পারবে? প্রিয়া হাসি মুখে বলল, পারবো, আজ চলি। প্রিয়া ঠিক সময়েই হাজির হলো রমাপতিবাবুর বাসায়। এই বয়সে রমাপতিবাবুর শেখার আগ্রহ প্রিয়াকে মুগ্ধ করে দিল। শ্রদ্ধায় ভক্তিতে প্রিয়া তার ছাত্রকে অতি অল্প সময়ের মধ্যেই কম্পিউটার ফ্রেন্ডলি করে তুলল। আজকাল জজ সাহেব দুজনকেই ডাকেন বিভিন্ন প্রয়োজনে। সেদিন প্রিয়া সন্ধে 7টায় এসে দরজায় নক করে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। দরজা খুলতে দেরি হচ্ছে কেন? প্রিয়া দেখলো দরজাটা ভেতর থেকে বন্ধ নেই, ভেজানো আছে। সে দরজা ঠেলে ভেতরে এলো। ঘরে কোনো আলো জ্বালানো না থাকায় চলতে বেশ অসুবিধে হচ্ছিল। কাকু, তুমি কোথায়? প্রিয়ার মিষ্টি ডাকেও কোনো সাড়া এলো না। প্রিয়া এগিয়ে রমাপতিবাবুর একটি মাত্র বেডরুমে ঢুকলো। অন্ধকারে এখন আর দেখতে অসুবিধে হচ্ছে না। বিছানায় রমাপতিবাবু চাদর ঢাকা দিয়ে শুয়ে আছেন। কাকু, কি হয়েছে? বলে প্রিয়া এগিয়ে গিয়ে বিছানায় বসলো। কপালে হাত দিতেই রমাপতিবাবু চোখ খুললেন। জ্বরে গা পুড়ে যাচ্ছে। কাকু, তোমার তো খুব জ্বর, আমায় আগে ফোন করোনি কেন? প্রিয়া তাড়াতাড়ি রান্নাঘর থেকে এক বাটি জল নিয়ে এলো। কাছাকাছি কোনো ভালো কাপড় না পেয়ে নিজের ওড়না খুলে জলে ভিজিয়ে কপালে চেপে দিতে লাগলো। প্রায় 1 ঘন্টা জলপটি দেওয়ার পর জ্বর একটু নামল। রমাপতিবাবু চোখ খুলে তাকালেন। প্রিয়ার মাথায় স্নেহের হাত রাখলেন। দুর্বল হাত বেশিক্ষণ রাখতে পারলেন না, হাত গড়িয়ে পড়ে গেল। মুখে কথা না এলেও তার চোখ জলে ভিজে এলো। প্রিয়া তার চোখের জল মুছে দিল। তুমি একদম চিন্তা করো না, খুব শিগগিরই তুমি ভালো হয়ে আবার কম্পিউটার চালাবে। একটু চুপ করে শুয়ে থাকো, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে ওষুধ নিয়ে বা যদি পারি ডাক্তার নিয়ে আসছি। প্রিয়া তাড়াতাড়ি ডাক্তারের চেম্বারের খোঁজে বেরিয়ে পড়ল। রাত হয়ে গিয়েছে, তাই কেউ আসতে রাজি না হলেও প্রিয়া সিমটম বলে ওষুধ নিয়ে ফিরল। তারপর রমাপতিবাবুকে ধরে ধরে বিছানায় বসিয়ে ওষুধ খাইয়ে দিল। মা, তুমি এখন হোস্টেলে চলে যাও, আমি এখন ঠিক আছি। প্রিয়া সে কথার কোনো উত্তর না দিয়ে রমাপতিবাবুকে আবার ধরে ধরে শুইয়ে দিল। তুমি একদম চুপ করে ঘুমাও, আমার হোস্টেলের দরজা 10:30টায় বন্ধ হয়ে যায়। এখনই 10টা বেজে গেছে, তাই আজ আর ঢুকতে পারবো না। আমি এখানেই জেগে কাটিয়ে দেব। তুমি শুয়ে ঘুমানোর চেষ্টা করো, আমি একটু খাবার করে আনছি। প্রিয়া রমাপতিবাবুকে কিছু বলার সুযোগ না দিয়ে রান্নাঘরে চলে গেল। ভোরের দিকে রমাপতিবাবুর ঘুম ভেঙে গেল। প্রিয়া বিছানার এক কোণে ওড়না ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছে। রমাপতিবাবুর মনে পড়ল তার মেয়ের কথা। সে ঠিক এই ভোরবেলাতেই মাঝে মাঝে ফোন করে। ওদেশে এখন নাকি সন্ধে। ভাবতে ভাবতেই ফোন বেজে উঠল। প্রিয়া ধরফর করে বিছানায় উঠে বসল। রমাপতিবাবু ভেবেছিলেন উঠে গিয়ে ফোন ধরবেন, কিন্তু পারলেন না। প্রিয়া ফোনের তার সোজা করে যতটা কাছে হয় সেইভাবে ফোনের রিসিভার এনে রমাপতিবাবুর কানের কাছে ধরল। রমাপতিবাবু মেয়েকে সংক্ষেপে সব বললেন। মেয়েকে উদ্বিগ্ন দেখে বললেন, মা, তুই কোনো চিন্তা করিস না, একটু জ্বর হয়েছে, 2-1 দিনে ঠিক হয়ে যাবে। মেয়ের গলা বেশ ভালোভাবে শোনা যাচ্ছিল। তুমি ঘরে ওরকম যাকে তাকে ঢুকিও না, কলকাতার ল অ্যান্ড অর্ডার ঠিক নেই, টিভিতে দেখাচ্ছে। কিছু করে দিয়ে বা মেরে ধরে পালিয়ে যাবে, আমি অনলাইনে ডক্টর কনসাল্ট করে মেডিসিন পাঠিয়ে দিচ্ছি। কথাগুলি নিশ্চয়ই প্রিয়ার কানে গেল। রমাপতিবাবু খুব অপ্রস্তুত হয়ে গেলেন। মেয়ে তাকে আর একবার সাবধান করে দিল। কথা হয়ে গেলে প্রিয়া রিসিভার রমাপতিবাবুর হাত থেকে নিয়ে ফোনের উপর রেখে রান্নাঘরে চলে গেল। রমাপতিবাবুর আর বেশি কথা বলার ইচ্ছাই ছিল না। একটু পরে প্রিয়া চায়ের কাপ হাতে ঘরে ঢুকলো। তুমি চা খেয়ে নাও, আমি ব্রেকফাস্ট করে দিয়ে যাচ্ছি। ওষুধ ঠিক মতো খেয়ে নেবে, আমি সন্ধেবেলা আসবো। প্রিয়ার মুখে কোনো ভাবান্তর না দেখে রমাপতিবাবু আশ্বস্ত হলেন। সন্ধেবেলা প্রিয়া যখন এলো, রমাপতিবাবু অনেকটাই ভালো বোধ করছিলেন।
কিন্তু সেদিন আর ল্যাপটপ খোলা হলো না। প্রিয়া আপেল আর আঙুর এনেছিল, ধুয়ে কেটে খেতে দিল রমাপতি বাবুকে। রাতের জন্য দুধ রুটির জোগাড় করে দিয়ে প্রিয়া 9টা নাগাদ বেরিয়ে গেল। সকালে ফোন বাজলো। আমেরিকা থেকে মেয়ে নয়, প্রিয়া ফোন করেছে। কাকুর শরীরের খবর নিল সে। ওদিকে কোর্ট চত্বরে এই গুরু ছাত্রের সম্পর্ক নিয়ে কানাঘুষো বিদ্রোহ শুরু হতে দেরি হলো না। নিন্দুকরা প্রিয়ার চরিত্র নিয়ে নানা কথা রটাতে আরম্ভ করে দিল। যেহেতু প্রিয়া আজকাল রমাপতি বাবুর পাশেই তার ল্যাপটপ নিয়ে বসে, শরীর ঠিক হতেই রমাপতি বাবু ল্যাপটপ ব্যবহারে চৌখস হয়ে উঠলেন। পুরনো ক্লায়েন্টরা এই টাইপরাইটার আর ল্যাপটপের যুগলবন্দিতে খুবই উপকৃত হতে লাগলেন। প্রিয়ার কাছে তার টাইপরাইটার নিয়ে অনেক গল্প করেন রমাপতি বাবু। প্রিয়া তার দেখা একটি বিদেশি সিনেমা সিল্ডার্স লিস্টের গল্পটি শোনাল, যেখানে বেন কিংসলে 1100 ইহুদির নাম টাইপ করেছেন, যাদের জার্মানদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো থেকে বাঁচানো যাবে। যেহেতু এই লিস্ট খুবই গোপনীয়, তাই টাইপিস্টকে শ্যুট করে দেওয়ার কথা কাজ শেষের পর। সেই সময় এটাই রীতি ছিল, আর টাইপিং মেশিন সরকারের অনুমতি ছাড়া নাকি জার্মানিতে কেউ ব্যবহার করতে পারত না। তাই গভীর রাতে ওই টাইপিং করা হচ্ছিল। টাইপিংয়ের শব্দ আর মেশিন গানের কটকট আওয়াজের অনেক মিল পাওয়া যায়। তাই রাত 9টা নাগাদ প্রিয়া হোস্টেলে ফিরে গেল। রমাপতি বাবু রোজ তাকে গলিটা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। সেদিন একটু বেশি রাত হয়ে গিয়েছিল। গলির মুখে কয়েকজন ছেলের জটলা ছিল। তাদের মধ্যে 2-1 তাদের দেখে নানা ইঙ্গিত করছিলেন। রমাপতি বাবু মেজাজ হারিয়ে ফেললেন। তিনি প্রতিবাদ করতেই একটা ছেলে এগিয়ে এসে তার কলার ধরল। প্রিয়া বাধা দিতে গেল। ধস্তাধস্তি টানাটানিতে প্রিয়ার জামা ছিঁড়ে গেল। চেঁচামেচি শুনে পাড়ার লোকজন এগিয়ে আসতে ছুটে পালালো ছেলেগুলো। রমাপতি বাবু সেদিন ট্যাক্সি করে প্রিয়াকে হস্টেলে পৌঁছে দিলেন। প্রিয়ার লেডিস হস্টেল পার্ক সার্কাসে। ফেরার সময় জজ সাহেবের ঘরে গিয়ে সব ঘটনা জানালেন রমাপতি বাবু। জজ সাহেব তৎক্ষণাৎ পুলিশ কমিশনারকে ফোন করলেন। পুলিশ মস্তানদের ধরে সেই রাতেই জেলে পুরে দিলেও রমাপতি বাবু প্রিয়াকে আপাতত তার বাড়ি আসতে বারণ করে দিলেন। ব্যাপারটা কোর্ট চত্বরে জানাজানি হলেও রমাপতি বাবু তাতে কোনো আমল দিলেন না। যথারীতি প্রিয়া রমাপতি বাবুর যুগলবন্দিতে টাইপিংয়ের কাজ চলতে লাগলো। প্রচুর কাজ পেতে লাগলেন তারা। এছাড়া মাঝে মাঝে জজ সাহেবের ডাক তো ছিলই। রমাপতি বাবুকে কাজে সাহায্য করার জন্য প্রিয়া আর বাড়ি বাড়ি গিয়ে কম্পিউটার শেখায় না। এই টাইপিং থেকে যা রোজগার হয় তাই যথেষ্ট। সেদিন সকালে প্রিয়া এসে রমাপতি বাবুর পাশে নিঃশব্দে বসল। রমাপতি বাবু তাকে বললেন, কি রে, আজ তোর মুখ ভার কেন? কেউ কিছু বলেছে? প্রিয়া কিছু না বলে একটা খাম এগিয়ে দিল। কি এটা? রমাপতি বাবু অবাক হলেন। প্রিয়া কান্না ভেজা গলায় কোনো রকমে বলল, খুলেই দেখো না। রমাপতি বাবু ব্রাউন খামটা খুলে চিঠিটা বের করলেন। ডেল কোম্পানির হায়দ্রাবাদ শাখায় প্রিয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার। মাসে 40,000 টাকার মাইনে। তিনি আনন্দে চেঁচিয়ে উঠলেন, আরে এ তো দারুণ খবর, তুই চাকরি পেয়েছিস। প্রিয়ার সজল চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে নেমে এলো। তোমাকে এভাবে ফেলে আমি যেতে পারবো না। রমাপতি বাবুর চোখও কান্নায় ছলছলে। পাগলি মেয়ে, তোর মতো কত মেয়ে হায়দ্রাবাদে গিয়ে আজকাল চাকরি করছে, তাদের সঙ্গে আনন্দে থাকবি, এই বুড়ো মানুষটাকে ভুলে যা। স্থান কাল পাত্র ভুলে প্রিয়া রমাপতি বাবুর বুকে মাথা রেখে কেঁদে বলল, আমি তোমাকে এখানে ছেড়ে যাব না। আমার আর কেউ নেই, বাবাকে মনেই পড়ে না, তুমিই আমার বাবা। ধুর বোকা মেয়ে, ছাড় দেখিনি এই বুড়োটাকে, নতুন জীবন শুরু কর। ওখানে গিয়ে একটা ভালো বর খুঁজে নি, আমি নিজে সম্প্রদান করব। এখন চল ভেতরে গিয়ে জজ সাহেবকে খবরটা দিয়ে আসি, খুব খুশি হবেন উনি। আয়, উঠে আয়, চোখের জল মুছ। রমাপতি বাবু একরকম জোর করেই তাকে টেনে তুললেন। প্রিয়ার কান্না মাখানো মুখে এক চিলতে হাসি বুঝি এসেই মিলে গেল। চল চল, আমরা আজ বড় হোটেলে খাবো। রমাপতি বাবু অনেক চেষ্টা করে হাসতে চেয়েও পারলেন না। তাহলে বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। তোমরা যদি কোনো গল্প শুনতে চাও, গল্পর নাম এবং লেখকের নাম আমাকে কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করব সেগুলো পড়ে শোনাবার। আরও নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।